প্রথমত হচ্ছে যে মিল্টন সামদ্দার দাদা উনি ভালো কাজ করছে। আমরা দেখছিলাম অ্যাপারেন্টলি একটি আশ্রমের মাধ্যমে উনি শিশু এবং বয়োবৃদ্ধদেরকে তিনি আশ্রয় দিচ্ছেন, রাস্তা থেকে অজ্ঞাতনামা রোগীদেরকে নিয়ে এসে পরিচর্যা করছেন। এই ভালো কাজের সৌজন্য তাকে আমি, যেহেতু আমি মানবিক মানুষ, আমি চেষ্টা করি শুরু থেকে বিগত এক যুগ ধরে আমি আমার জায়গা থেকে কম বেশি যেখানে পারি সামাজিক মানবিক কাজ করে আসছি, যারা সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখছেন দীর্ঘদিন যাবৎ। তো সেই কারণেই আমি একাধিকবার তার আশ্রমে গিয়েছি, আমি অর্থ সহায়তা দিয়েছি এবং আমি 2বার চাল ডাল নিয়ে গিয়েছি তার আমাদের মায়েদেরকে, বাচ্চাদেরকে দেখতে। একটা ভালো সম্পর্ক ছিল সেখান থেকে। তো যখন 15 ডিসেম্বরে একটা পোস্ট আমাকে মেনশন করা হয়েছে, এখানে পোস্টটা এখনও আছে, আপনি দেখবেন যে পাভেল হেলথ কেয়ার নামে একটা পেজ থেকে, যে ভৈরবের রেল স্টেশনে একটা আশিক নামে একটা বাচ্চা তার রেলের নিয়ে মানে অজ্ঞাতনামা হিসেবে আমি ওখানে পোস্টটা পেয়েছি যে তার এখানে মাথায় খুব সিভিয়ার একটা ইনজুরি আছে এবং সে ওই পোস্টে উল্লেখ করা ছিল যে এটা এই ইনজুরিটার ট্রিটমেন্ট তারা লোকালি ট্রাই করেছে, এটা ঢাকা মেডিকেলে সার্জারি ইউনিটে, প্লাস্টিক সার্জারি ইউনিটে এটা চিকিৎসা সম্ভব, প্রপার চিকিৎসা সম্ভব। তো দেশরত্ন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, সেটা যে প্রধান সমন্বয়ক বর্তমান শিক্ষামন্ত্রী মহোদয় একটা সামন্তলাল সেন দাদা, অত্যন্ত ভালো মনের মানুষ, স্বাস্থ্যমন্ত্রী মহোদয়, আমি সেটাই বললাম ওনাকে। আমি তখন এই পোস্টটা দেখে 15 ডিসেম্বরে পোস্ট আমাকে মেনশন দেওয়া হয়েছে, আমি 16 ডিসেম্বরে একদম আর্লিতে আমি দাদাকে নক করেছি, ওই পোস্টটা আমি স্ক্রিনশট দাদাকে পাঠিয়েছি, দাদা এখানে ভৈরবে একটা রোগী আছে, রোগীটার এই অবস্থা ছবি দেখে দাদা লিখছে যে অবশ্যই আমার এখানে নিয়ে আসলে চিকিৎসা করা সম্ভব। তার কাছ থেকে আমি পজিটিভ ফিডব্যাক পেয়ে আমি ওই হটলাইন নাম্বার দেওয়া আছে একটা ওইখানে, যে কেউ হেল্পের জন্য, আমি ওই নাম্বারে ফোন করেছি। ফোন করার পর জানতে পারি যে ওই প্রসঙ্গত উল্লেখ যে ওই পোস্টে কিন্তু কোথাও মিল্টন সামদ্দার বা কাউকে কিন্তু মেনশনও করা হয়, উল্লেখ করা নেই, পোস্টে এখনও আছে। তারপর উনি হয়তো দেখে স্বপ্নিত হয়ে কারোর মাধ্যমে যে সে হচ্ছে তাকে নিয়ে আসছে আপনার আগে। হ্যাঁ, আমি যখন ফোন করেছি তার আগে উনি ওকে নিয়ে আসছে। তা আমাকে ওখান থেকে বলা হলো যে মিল্টন নিয়ে গেছে, তো উনি দায়িত্ব নিয়েছেন, উনি দেখবেন। তা আমি আর খুশি হয়ে গেছি, কারণ আমি যেহেতু জানি যে মিল্টন সামদ্দার ওখানে আমি গিয়েছি কয়েকবার, যে ওইখানে কোনো মেডিকেল ফ্যাসিলিটিস নাই ওইখানে, এবং তিনি কিন্তু কোনো রোগীকে বা তার ওখানে আশ্রমে নেওয়া কাউকে কোনো সরকারি হাসপাতালে ট্রিটমেন্ট দেন না, এমন কোনো রেকর্ড নাই, কাউকে পাঠানো না, বিগত 10 বছর একজনকে পাঠানো নাই কোথাও। খেয়াল করেন পয়েন্টটা। এই কারণে আমি তাকে ফোন করেছি যে দাদা আপনার এখানে যদি আছে ছেলেটা, তার সিভিয়ার সমস্যা, এই চিকিৎসাটা করা তাকে দরকার, এই জন্য ফোন দিয়েছেন বলার জন্য যে আমি সাপোর্ট দিতে চাই। তো প্রথমে উনি ফোনটা ধরেছেন, ওনার একজন পিএস পরিচয় একজনের মেয়ে ধরেছেন, তার আচরণও খুব অসৌজন্যমূলক ছিল। আমি পরিচয় দিয়েছি, তারপরে না আপনার দেখতে হবে না, এটা আমরাই দেখবো, আমরা চিকিৎসা করাবো, আমরা বুঝবো, আপনার দেখার দরকার নেই বলে সে ফোন রেখে দিয়েছে খুব একেবারে খুব মানে উইয়ার্ডভাবে। তা আমি তারপরে মানে একটু অবাক হইলাম যে আসলে বলার পর এটা কারণটা কি। আমি আসলে এরকম আশা তখন যেহেতু পরিচিত এরকম আশা করি নাই। আমি আবার পুনরায় ফোন করার পরে প্রায় 1-1.5 মিনিট হোল্ডে রাখা, আমি যখন বললাম তার সাথে কথা বলতে চাই, হোল্ডে রেখে আমাকে মিল্টন দা খুবই আনএক্সপেক্টেডলি, অত্যন্ত কর্কশভাবে, রুডভাবে তিনি, আপনি কেন ফোন দিয়ে ডিস্টার্ব করতেছেন। আমি তবে বললাম দাদা আমি অমুক, আপনি আমাকে চিনছেন, আমি এই কথা প্রথম বললাম, তার কাছে কল রেকর্ড আছে, থাকলে সে এটা প্রকাশ করলে ভালো হবে। আমি বললাম আপনি চিনছেন, আমি অমুক বলছি, হ্যাঁ চিনবো না কেন, আপনাকে চিনি, বলেন কী ব্যাপার। আমি বললাম যেরকম একটা ছেলেকে আপনার নিয়ে আসছেন, এটার আমি এই ঢাকা মেডিকেলে কথা বলেছি, তার চিকিৎসার বিষয়ে আমি হেল্প করেছি, আপনার তত্ত্বাবধানে থাকবে, আমি জাস্ট চিকিৎসা সহায়তা করতে চাই। সে খুবই বাজেভাবে, অসৌজন্যমূলকভাবে তিনি আচরণ করে বলেন এটা আপনার দেখতে হবে না, এটা আমরা বুঝবো, নিয়ে চরকা তেল দেন, আপনি কাজ করেন, আমার কাজ আমার করতে দেন, আমি ভালো বুঝি কী করতে হবে। তাই বলে আপনি এইভাবে কথা বলতেছেন কেন, আমি তো আপনাকে একটা হেল্পের জন্য মানে করেছি, আপনি নিয়ে আসছেন ঠিক আছে, আপনি তাকে কিনে নিয়ে আসেন না, মানে একটা মানুষকে আমি জানতামও না যে আপনি নিয়ে আসছেন। আমি আপনি দেখবেন যে আমি যে স্ক্রিনশট দিয়েছি ওখানে কিন্তু লিখেছি যে দাদা আপনি বললে ভৈরব থেকে নিয়ে আসবো, আমি সামন্তলা দাদাকে বলেছি, হ্যাঁ ভৈরব থেকে নিয়ে আসবো, আমি জানিও না তার কাছে আছে, কিন্তু সেই এমনভাবে বিহেভটা করলো, আমি খুব অবাক হয়ে গেছি আর কি, শকড হয়ে গেছি রীতিমতো। নিয়ে চোখাতে দেন আরও কথা বলছে, আপনি আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক লোক পড়ে আছে, এগুলো দেখেন ধরেন। আমি বললাম দাদা আমরা এগুলো নিয়মিত করি, এগুলো যাক, সে খুব বাজে বিহেভ করে। আমি একমতে বলছি ঠিক আছে, আপনি এটা কেন এরকম কেন করছেন আমি এটা দেখতেছি, আমি এটা বলে ফোন রেখে দিছি জানার জন্য, আমি খুব কিউরিয়াস যে কী হয়েছে আসলে। তো এরপর আমি কয়েক জায়গায় ফোন করলাম, তো ফোন করে যেটা জানলাম যে সে এই ধরনের কাজ, সে কাউকে কোনো ট্রিটমেন্ট দেয় না তার এখানে, অসুস্থতা নিয়ে এটা তার ব্যবসা, যে অসুস্থতা আছে এটা দেখে সেই ফান্ডিং নেয় এবং সেই কোথাও কোনো ট্রিটমেন্ট দেয় না এদেরকে।
ট্রিটমেন্ট দেয় না, যে মারা যায় সে মারা গেছে। সে এটিএন নিউজে সে স্বীকারও করেছে, এটিএনের আপনি দেখেছেন এটা ইয়াতে যমুনাতে, সে বলেছে যে না এখন ট্রিটমেন্ট দেয় না। আরেক জায়গায় সে বলেছে, সে ফেস দ্য পিপলে সে বলেছে যে 30 থেকে 35 লাখ টাকা বা 20 লাখ টাকা 25 লাখ টাকা নাকি ওষুধ লাগে, চিকিৎসা দেয় না, তো ওষুধ কোথেকে লাগে? তার কথা যে অসংগতিগুলো, তাই আমি জানতাম যে চিকিৎসা করায় না, এই কারণে কিন্তু আমি বলেছিলাম যে চিকিৎসাটা আমি হেল্প করি। বাট সে যখন এই ধরনের বাজে একটা আচরণ করলো আমি খুব শকড হয়ে গেছি, এটাই হলো বিষয়, আর কিছুই না। এরপরে যখন আমি কয়েক জায়গায় খোঁজ নিলাম যে সে তার অনেক হোল্ড, তাকে অনেক সিনিয়র পলিটিক্যাল বা প্রশাসন অনেকে তাকে ডোনেট করে, এই কারণে সে অনেকে নাম বেচে, একদম টপ আওয়ামী লীগের যারা আছে, মানে সে জাস্ট কোথাও কথা নাম বেচে, এরকম কাজ সে করছে। লোকাল পুলিশের কাছে সেই ধরনের কথা বলে তখন তাকে কেউ কিছু না বলে, সে এই ধরনের, এই কারণে আমি দেখলাম যে না, আমি গেলে আবার এটাকে নিয়ে কোনভাবে একটা নেগেটিভভাবে আমাকে, কারণ যে বিশাল ফলোয়ার আছে সেই ধরনের সেলিব্রিটি, সে যদি এটাকে এটা মিথ্যা একটা বানায় বলে, সেটাই মানুষ বিশ্বাস করবে। এই কারণে আমি আর তখন আর পেঁচাই নাই বা এটা নিয়ে আগ বাড়াই নাই, তার এরকম চরম বাজে ব্যবহারের পরেও। যখন কালবেলাতে এই নিউজটা হইলো, তখন মনে হলো যে আরও অনেকে আছে, তাদেরকে সচেতন করা উচিত, জানানো উচিত। আরও একজন ডাক্তার তার কাছে সে পোস্ট করেছে, দেখলাম মিস্টার রনি নামে একজন পোস্ট দিয়েছে যে একজন অন্ধ লোককে নিয়ে গিয়েছে তারা এখানে, পরের দিন ওই লোক উধাও হয়ে গেছে, তাকে কোথাও আর পায় নাই। তারা ওই লোক সম্পর্কে জিজ্ঞেস করার কারণে তাদেরকে হামলা করছে, মারধর করছে, আটকায় রাখছে 2.5 ঘন্টা, তাদেরকে সাদা কাগজে মুস্তিকা নিচ্ছে। আপনি দেখবেন যেটা নিয়ে কালবেলা আবার নিউজ করছে। তো এরকম অনেকেই লিখছে দেখে। আরেকজন আমাকে পাঠিয়েছে এরকম সে অর্গান রিলেটেড একটা ইস্যুতে সে 2023 সালে সে সলিমুল্লাহ মেডিকেল কলেজে সে অ্যারেস্ট হয়েছিল, তার যে মানে লোকবল সহ কিন্তু অ্যারেস্ট হয়ে জেলও ছিল, হাজত খাটছে, সে ছবিও আমার কাছে আছে এখানে। তো এই যে বললাম যে আমার ইয়াটা পোস্টটা করার উদ্দেশ্য ছিল যে এটা তদন্ত হোক। আমি কিন্তু লাস্টে লিখেছি যে প্রপার ওয়েতে তদন্ত করা হোক, তদন্ত করে যদি দোষী হয় তাহলে তার শাস্তি হোক। আচ্ছা, এমনিতে আমরা দুটো বিষয় একটু আলোচনা করতেছি। একটা হচ্ছে যে সে আপনার বিরুদ্ধেও কিন্তু মানে একটা ইন্টারভিউ দিয়েছে, সেখানে উনি বারবার একটা জিনিস বুঝাতে চায় যে আপনি ভাইরাল হওয়ার জন্য কাজটা করতেছেন, আবার আপনাকে দোষারোপ করে। প্রথমত হচ্ছে আমি বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম 28 বছর পর ডাকসুর জিএস, তা আমাকে তো নতুন করে আমি দেখেছি। আমি জন্য বলছি যে আসলে কার কি মানে মানুষের আচরণে প্রকাশ পায়, তার পারিবারিক শিক্ষা কেমন, তার কেমন মানুষ, সেটা কিন্তু মানুষের আচরণে বোঝা যায়। সে যেভাবে তার সাথে আমার একদিন দুদিনের মানে স্বাভাবিক সম্পর্ক, সে তুই করছেন, খুবই দুঃখজনক। এরকম একজন মানুষের মানে যে সামাজিক মানবিক কাজ করে, তার ভাষা জ্ঞান এত বাজে, এত অসৌজন্যমূলক, এটা আসলে সবাই দেখেছে। আমি এটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। আমি শুধু এইটুকুই বলবো যে সে তার স্বার্থে আঘাত লাগার কারণে সে ফেরোসিয়া আচরণ করছে। সে যেটা বলেছে যে আমাকে ভাইরাল হওয়ার জন্য, আমি তো জানতামই না তার কাছে আছে। আমি তো ফোন দিয়েছিলাম ভৈরবের ওখান থেকে আনার জন্য। তা আমি তাকে চিকিৎসা করতে চাইছি, আমি বলেছি তার যদি কল রেকর্ড সে প্রকাশ করে, আমি বলেছি আপনার তত্ত্বাবধানে রেখেই আমি চিকিৎসা সহায়তা করতে চাই। সে এটা দিয়ে ব্যবসা করবে, মানুষকে দেখায় ডোনেশন নিবে, এটা তার উদ্দেশ্য। এই কারণে আর আমি আমার সংগঠন টিম পজিটিভ বাংলাদেশের মাধ্যমে যে কাজগুলো করি, আমি বিগত 4 বছর যাবৎ কাজ করছি। আলহামদুলিল্লাহ ন্যূনতম 5 লক্ষ মানুষ আমার কাছ থেকে সে তো 200 মানুষ নিয়ে কাজ করে, 200 বলতেছে কিন্তু আরও কম হবে। কিন্তু আমি তো আমার মাধ্যমে 5 লক্ষ হেল্প পেয়েছে। আমি 1 টাকা ক্রাউড ফান্ডিং করি না। টিম পজিটিভ বাংলাদেশের কোনো বিকাশ রকেট নগদ অ্যাকাউন্ট নাই, আমাদের কোনো হেল্পিংয়ের কোনো অ্যাকাউন্টও নাই, কোনো মানে ফোন নাম্বারও নাই যেখান থেকে মানুষ ক্রাউড ফান্ডিং করবে। সো আমি আমার বেতনের টাকা দিয়ে আমি সামাজিক কাজ করি, এবং আমার যারা মেম্বাররা আছে, টিম পজিটিভের মেম্বাররা আছে, তারা স্বেচ্ছায় স্বপ্রণোদিত সামাজিক কাজ করে। তো আমার একজনের নাম বলি, আমি সরোয়ার জাহান পুলক, আমাদের একটা ছোটো ভাই টিম পজিটিভের সদস্য, ও আমাদের যে অজ্ঞাত নামা রোগী যে এবং বেওয়ারিশ এদের নিয়ে কাজ করে। ওর মাধ্যমে শতাধিক রোগী ইতিমধ্যে সেবা পেয়েছে। 50 জনের উপরে সে পরিবারের কাছে পৌঁছে দিয়েছে। তাকে নিয়ে ডেইলি স্টার সহ, সময় টিভি আরও অনেকেই নিউজ করেছে। তা আমাদের এরকম হাজারো না লাখো কাজ হয় টিম পজিটিভের মাধ্যমে, স্বেচ্ছা স্বপ্রণোদিত মেম্বাররা কাজ করে। তা আমার যেহেতু কোনো বৈশ্বিক স্বার্থের বিষয় নাই, কোনো ফান্ডিংয়ের বিষয় নাই, আমি কার কাছ থেকে ফান্ডিং নেই না, তো এই ধরনের প্রশ্ন করা খুবই অবান্তর। আচ্ছা, এখন তাকে নিয়ে আপনার সর্বশেষ কি মন্তব্য বা আপনি কি চান? না আমি সিম্পলি না আমি চাই প্রপার, ইতিমধ্যে সমাজসেবা অধিদপ্তর থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এবং তিনি সরকারের যে নিয়ম নীতিমালা কিছু তিনি মানেন নাই, তিনি কোনো কমিটি করেন নাই, কোনো ট্রাস্টি বোর্ড গঠন করেন নাই, তার আয় ব্যয়ের হিসাবের কোনো স্বচ্ছতা নাই। তো আমরা যে টিভি থেকে যে কাজগুলো করি প্রত্যেক দিন স্বচ্ছ এবং
শতভাগ জবাবদিহিতামূলক। আমরা প্রথমে উল্লেখ করে দিই, সে কখনো উল্লেখ করে না যে কত টাকা কোন মাসে আসছে, সেটা কোথায় কোন খাতে ব্যয় করছে। যেহেতু ক্রাউড ফান্ডিং করে, তার কিন্তু জনগণের কাছে জবাবদিহিতা আছে, কিনা করছে না। দেখ যেমন তার এখানে কাজ করতেন সৈয়দ রিশাদ নামে একজন, আমাকে নক দিয়েছিলেন এই ঘটনার পরে। তার ইয়ে দেখে, স্টেটমেন্ট দেখে তিনি যে অভিযোগগুলো দিয়েছেন, যেমন ধরেন যে তার মিল্টন হোম কেয়ার, তিনি বলেছেন তার মাধ্যমে ৬৬ লক্ষ টাকা তিনি দিয়েছেন এই যে আপনার ওল্ড এজ হোমে। বস্তুত তার বাস্তবতা তিনি, আমার কাছে এভিডেন্স আছে, তিনি বলছেন তার হোম কেয়ারের কোনো ক্লায়েন্ট নাই, তার বছরে ৬০,০০০ টাকা ইনকাম নাই, সেখানে মাসে ৬ লাখ টাকা কীভাবে দেয়? তার কোনো ক্লায়েন্ট নাই। এটা আপনি প্রশ্ন করতে পারেন তাকেও, মানে সে কোনো ক্লায়েন্ট দেখাতে পারবে না যে আমি এই জায়গায় এইখানে নার্স বা এইখানে আমি স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছি, সেবা দিচ্ছি। মূলত সেই জনগণের কাছে টাকা নেয়, সেই টাকা নিয়ে সে গড়ে তার ভাষার মতো সে ১ কোটি টাকা উঠায় এভারেজ, সর্বোচ্চ ২০ লাখ টাকা খরচ করে। এটা তার স্টাফরাই বলেছে, আমার কাছে স্টেটমেন্ট আছে। বাকি ৮০ লাখ টাকা তার পকেটে যায়। দিস ইজ দ্য থিং। সো এটা তদন্ত করলেই বের হয়ে যাবে। এবং তার যে স্টাফরা আছে তাদেরকে সে, যেমন যে ছেলেটা আমাকে ফোন করেছে, যে ভাইটা, সে আপনার ১.৫ লক্ষ টাকা পায় তার কাছে। এরকম অনেকেই যার স্টাফের প্রত্যেকের কাছে টাকা পায়, সেটা টাকা চাইলে মারধর করে, ক্ষমতা দেখায়, বাজে বিহেভ করে। একটু আগে একটা ভিডিও দেখলাম যে একজনকে মারতেছে প্রচণ্ডভাবে, একটা ছেলেকে লাঠি দিয়ে পিটাচ্ছে। সেই ভিডিওটা আমার কাছে কালবেলাতে আপনি দেখতে আসছে। তো ইতিমধ্যে যমুনা যে নিউজ করছে আপনি দেখছেন, সে যে নিউজে আসছে তার ইয়াটা বরিশালে উজিরপুরে তার বাবাকে যে মারধর করছে, তার ওইখানকার যে গির্জার যে জমি, সেই জমি সে আত্মসাৎ করতে চাইছে। তো এবং সাভারের যে জমিটা সে যেখানে আশ্রম করছে, এই জমিটা সে তার বড় ভাইয়ের কাছ থেকে নিয়েছে। তার বড় ভাই একটা ভুয়া জমি কিনেছে, যেটার এভিডেন্সও আছে। একটা মানে জমিটা এক্সের চাচাতো ভাইয়ের জমি, সে ওয়াই সে তার কাছ থেকে নিয়েছে, মানে প্রপার ডকুমেন্টেশন, মালিকানা ঠিক নাই। তো এইভাবে, এবং পাশের একজন মানুষের জমি দখল করতে চাইছে, যেখানে মামলা হয়েছে। তা আমি, একজন মানুষ মানবিক কাজ করছে, তার নামে এত অভিযোগ প্লাস, এবং সত্যতাও তো বের হচ্ছে। সো এমন হয় এটা সুষ্ঠু তদন্ত হলে সব বের হয়ে যাবে। তা আমার কথা হচ্ছে, মানুষকে প্রতারিত না হোক, যে সরল বিশ্বাসে। আমি নিজেও তো আমি ফান্ডিং করেছি তার এখানে। সো এটা প্রশ্ন করাটা, মানুষকে সব বলাটা খুব স্বাভাবিক। এবং আমি আপনার এই মাধ্যমে আমি একটা প্রশ্ন করছি, যে একটা অন্ধ লোকের কথাটা আসছে, অলরেডি সে নিউজে আসছে, এই লোকটা কোথায়? এই লোকটাকে কিন্তু তারা, সে বলেছিল যে পরিবারকে হস্তান্তর করেছে, কিন্তু লোকটা কোনো হদিস পাওয়া যায়নি। এটা জিজ্ঞেস করাতে তাকে, যারা জিজ্ঞেস করছে, তারা নিয়ে আসছিল, তাদেরকে মারধর করছে। সেই লোকটাই পোস্ট করেছে, আরিফ নামে। এই বিষয়গুলো ক্লিয়ার হওয়া উচিত আর কি।